আজ আমি চলে এসেছি ঢাকুরিয়া। ঢাকুরিয়া কোথায় এসেছি তোমরা চতুর্দিকটা দেখেই মানে বুঝতে পারছো। ডেফিনেটলি আজকে যে পার্টিসিপেন্ট, আজকে যে আমার গেস্ট, তার সাথে আলাপ করাবো, তার আগে এমন একটা জায়গায় এসে একটু মেকআপ দেবো না, এটা কখনো হয়? আজকে আমার গেস্ট, ও কিন্তু মেকআপ দিয়েই চলেছে। হ্যাঁ, এত সুন্দর দেখতে, তারপরে ও সেজে চলেছে সুন্দর হবার জন্য। চেহারা দেখেছো কি স্লিম? না না, একদমই সেটা নয়। তো এগুলো নিয়ে বসে আছো কেন, কি ব্যাপার? তো যেহেতু এটা আমার মেকআপ স্টুডিও, বুঝতেই পারছো, আর এগুলো নিয়েই সারাক্ষণ আমাদের শুট হয়ে থাকে, কাজ হয়ে থাকে। তো এগুলো নিয়েই যেহেতু আমার কাজ, তো তুমি সবসময় হাতের কাছে আমার এগুলো পাবেই। আমার নাম শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা বসাক। আমার স্টুডিওটা ঢাকুরিয়াতে। আমি একজন মেকআপ আর্টিস্ট। তো মেকআপ আর্টিস্ট ছাড়াও আমার আর একটা পার্লার অ্যাপ আছে, যেখানে আমি পার্লারের সার্ভিসও দিয়ে থাকি। শর্মিস ক্রিয়েশন আমার স্টুডিওর নাম। এখানে পার্লার সার্ভিস এবং মেকআপের সার্ভিস, প্লাস এটা একাডেমিও, মানে আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছ থেকে কাজ শেখে। প্রফেশনটা বেছে নেওয়ার কারণ কি? অ্যাকচুয়ালি হচ্ছে আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে পাল। আর আমার বাবা কিন্তু ঠাকুর বানাতেন, মানে শিল্পী প্রদীপ পাল। তো যেখানে আমাদের কুমোরটুলিতে তোমরা যে ঠাকুর দেখো, তোমরা যে কুমোরটুলিটা মানে ঠাকুরের জন্য যেটা বিখ্যাত শুনেছো, তো আমি কিন্তু সেখান থেকেই উঠে আসা একজন। তখন যেটা ছিল, বাবার সঙ্গে ঠাকুরের মূর্তির চোখ দেওয়া ছিল। বাবার সঙ্গে অনেক কোণে সাজাতে যেতাম, যেখানে বাবা খুব সুন্দর কলকা করতো। তো এইসব কাজগুলো দেখে আমারও মনে হতো আমিও এগুলো নিয়ে কিছু করব। বাট এই প্রফেশনটা কি বলতো, একটুখানি যদি আমি না এটা শিখে করি, সেটা তো হবে না। শেখার পরে আমি এইটাকে বেছে নিয়েছি। টি ব্রেকে আমি এভাবে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর আজকে যে আমার গেস্ট, সে কি করছে আমি দেখাচ্ছি। আমার নাচ পেয়ে যাচ্ছে, কিছু করার নেই। এগুলোকে বলে অত্যাচার। মানে ও নাচছে আর আমি হাত পা নাড়ছি, ক্যামেরা ধরে রয়েছি। অত্যাচার বলে কিনা এগুলোকে? অভিযোগ আছে? দেখো, অভিযোগ ছাড়া তুমি এমন কোনো মানুষকে পাবে যে যার অভিযোগ নেই? অভিমান আছে? হ্যাঁ, অভিমান তো আছেই, বাট সময়ের সাথে সাথে না সেগুলো একদম অভ্যাসে দাঁড়িয়ে যায়, আর কিন্তু গায়ে লাগে না। কখনো কারোর ওপর ভীষণ রাগ হয়েছে? ভীষণ। কি মনে হয় রাগ হলে? রাগ হলে তো খুব মনে হয় যে না, সত্যি করে সত্যি কথা বলবো, একটা মনে হয় ঠাটিয়ে একদম দুটো চড় কষে দিই, কিন্তু পারি না গো। খুব মন খারাপ হলে কি করো? আমার যখন খুব মন খারাপ হয়, আমি গান খুব ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, এবং আমার যে প্রফেশনটা মেকআপ, সেটাও অনেক সময় ভিডিওতে দেখে মনটাকে ঠিক করার চেষ্টা করি। ছাদে উঠে তারা গুনেছো? চেষ্টা করেছি, কিন্তু এই অসম্ভব কাজটা তো কখনোই সম্পূর্ণ করা যায় না। বাট খুব ইচ্ছা করে যে আমি তারা গুনে দেখি কত এত আমাদের সুন্দর মানে আকাশে কটা তারা আছে। শীতকালের সূর্যোদয় নাকি গরমের সূর্যাস্ত, কোনটা তোমার পছন্দ হবে? অবশ্যই শীতকালের সূর্যোদয়। শীতকালের সূর্যোদয় আমি দেখতে চাই, আমার খুব ভীষণ প্রিয়। শীতকালে কটার সময় সূর্য ওঠে বলো তো? শীতকালে কটার সময় সূর্য ওঠে সেটা তো দেখতেই পায় না, ওই জন্যই তো এত আফসোস, এত সুন্দর মুহূর্তটা আমি দেখতেই পাই না। ও যাকে ভালোবাসে তাকে দেখতে পাচ্ছে না, ঠিক আছে? আমি শর্মিষ্ঠাকে বলে দিই শীতকালে কটায় সূর্য ওঠে। ঠিক 6:40। আমি শীত কাতুরে এবং ঘুম কাতুরে কোনোদিনই আমি ওনাকে দেখতে পাইনি, ভালোবাসার জিনিসটাকে। কি ব্যাপার শর্মিষ্ঠা, এত মন খারাপ কেন? মন খারাপ ঠিক নয়, বাট আক্ষেপ বলতে পারো। কেন আক্ষেপ কেন? আক্ষেপ এটাই যে আমার, জানো তো, খুব ছোট বয়সে আমার সম্বন্ধ করেই বিয়ে হয়েছে, কিন্তু খুব ছোট বয়সে বিয়ে হয়েছে। কিন্তু আমার মনে হতো যে আরেকটু নিজে দাঁড়িয়ে যদি নিজে ঠিকঠাক একটু কাজ করে, কারণ এখনকার যে জেনারেশন আমি দেখতে পাই, সবাই খুব সুন্দর নিজের প্রফেশন, যে যেটাকে ভালোবাসে সেটাকে ঠিক রেডি করে তারপরেই কিন্তু এই মানে আমি যেটা কাজটা আগে করেছি সেই কাজটা তারা করে অনেক পরে। তো আমারও মনে হয়েছে যে কিছু আরেকটু আমি যদি নিজের পায়ে দাঁড়িয়ে বা এই কাজটাকেই যদি আমি আরো সুন্দরভাবে একটু করে আমি বিয়েটা করতাম, তাহলে হয়তো এর থেকে একটু উঁচু জায়গায় আমি পৌঁছাতে পারতাম। আমার কত বছর বিয়ে হয়েছে? আমার কিন্তু 30 বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। কেন মিথ্যে বলছো আমাকে? ইমা, সত্যি, বিয়ে নিয়ে কেউ মিথ্যে কথা বলে? আমি একে বিয়ে সবাইকে সাজাই, এটা নিয়ে মিথ্যে কথা বলে আমি সাজাতেই পারবো না। ঠিক, আমার 30 বছর হয়েছে বিয়ে হয়েছে। বিলিভ মি, তোমাকে আমার মনে হচ্ছে কিছুতেই 35-এর ওপরে না। মানে এত খুব কম বয়সে বিয়ে করে ফেলেছো নাকি? একদমই তাই, খুব মানে বলতে গেলে তোমার 16 বছর আমার বিয়ে হয়েছে, একদম স্কুল চলাকালীন। আর সবকিছুই কিন্তু আমার বিয়ের পরে, স্টাডি বলো, এইসব কাজ বলো, সবকিছু শেখাই কিন্তু বিয়ের পরে। ফ্যামিলি সাপোর্ট ছিল বলতে যে পারো। স্বপ্নগুলো তুমি দেখেছিলে সেগুলো কি পূরণ হয়েছে? দেখো, স্বপ্ন তো অনেক দেখেছিলাম, তো তার মধ্যে কিছু পূরণ হয়েছে, আর কিছু স্বপ্ন পূরণ করতে এখনো একটু বাকি আছে। কি দেখে লোকে পছন্দ করে? এই রে আমাকে? আচ্ছা,
বলতে পারো আমার হাসি দেখে। আমার হাসিটা সবাই খুব ভালোবাসে এবং আমার নিজেরও মনে হয় আমার হাসিটা আমার কাছে ভীষণ প্রিয়। আমি একটা অ্যাড করে দিই, হুম। তোমার ফিগার দেখেও লোকে পছন্দ করে, বাবা তাই? তোমার চুল দেখে লোকে পছন্দ করে। ও, হে সোনা, তোমার হাসি বলছে আমি ঠিক বলছি। বলতে পারো। নিজের প্রশংসা নিজে মানে বলতে একটু লজ্জা করে না বলো? তুমি নিশ্চয়ই এখনো প্রেমের প্রস্তাব পাচ্ছ? হ্যাঁ, অবশ্যই পাচ্ছি। আর যেদিন দেখবো আর সেটা পাচ্ছি না, সেদিন ভাববো আমি শেষ। মানে এটাই কিন্তু, যেটা প্রপোজালটা পাচ্ছি সেটাই কিন্তু আমার কাছে, আমি ভাববো যে আমি সত্যি এখনো দেখার মতো আছি, আমি সুন্দর আছি। এবং শর্মিষ্ঠা যে কথাটা বলেছে এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের মনের কথা। রাস্তা দিয়ে যাব, একটু ঘাড় ঘুরিয়ে যদি না তাকায়। দেখো, তাহলে- আমরা কিন্তু রাস্তায় বেরোলে আয়না দেখতে পাই না। আমরা আয়নাটা কিভাবে দেখতে পাই বলো তো? যখন আমাদের দিকে কেউ তাকাচ্ছে তখনই ভাববে তোমাকে সুন্দর লাগছে, তাই না? তোমার পজিটিভ দিক কি? আমার পজিটিভ দিক বলতে গিয়ে আমি খুব অ্যাক্টিভ। কেননা তুমি হয়তো এতক্ষণে বুঝতে পেরেছো যে আমি ভীষণ নাচ গান হই হুল্লা এসব করে থাকতে ভালোবাসি, আর সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। জীবন তো দেখো একটাই না, এরম ভাবেই তো আমি জীবনটা কাটাতে চাই এবং আমারও মানে সবাইকে আমি বলবো এরম ভাবেই কিন্তু জীবনটা কাটানোটা উচিত। তোমার নেগেটিভ সাইডটা? নেগেটিভ সাইডটা কি বলতো? যখন চারপাশের লোক যখন আমাকে নেগেটিভ কথা বলে, যখন সেগুলো কিন্তু আমি একদম নিতে পারি না, তবু আমার মুখের ওপর থেকে একটুখানি হাসি রেখে সেই নেগেটিভ জিনিসগুলো আমাকে কানে শুনতে হয়, সেগুলো আমার ভীষণ বাজে লাগে। তুমি কাঁদো কেন তুমি? দেখো, আমি কিন্তু জানি কান্নাটা কিন্তু দুর্বলতার প্রতীক, সেটা সবাই সুযোগ নেয়, কিন্তু আমি জানি না সবাই তো সমান নয়। কিন্তু আমি এরকম কোনো কষ্ট পেলে কিন্তু আমি কান্না করে ফেলি এবং আমি তোমাকে এটা বলেও দিচ্ছি আমি ভীষণ ইমোশনাল। আমরা দূর থেকে বলি যে পরকীয়া প্রেম করেছে বা এ করেছে, অনেকের অনেক রকম রিজন থাকে, কেউ সেটা করতেই পারে, না জেনে শুনে আমার বলা উচিত না। বাট পরকীয়া প্রেম আমি জানি না, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এই জেনারেশনের প্রেম সেটা তুমি কেমন চোখে দেখো? তো এখনকার প্রেম কি বলতো, রিলেশন এত বেশি চেঞ্জ করে না। আমার মনে হয় যে আমরা যেমন বাজারে কিনছি বেচছি চেঞ্জ করছি এইরকম ধরনের, আমরা যেমন একটা জামা কাপড় কিনলাম পছন্দ হলো না, আবার সেটাকে চেঞ্জ করে অন্য একটা জামা নিলাম, প্রেমটাও কিন্তু এখন এখন যেটা দেখছি এখনকার জেনারেশনে সেটা কিন্তু এইরকমই। দেখাবাটা যেন এখন বেশি মনে হয়। যে এখন দেখো যে কোনো প্রেমে ধরো কারোর ফ্রেন্ড, তার বয়ফ্রেন্ড ধরো তাকে অনেক কিছু দিয়েছে, বা অন্য কারোর গার্লফ্রেন্ড ধরো অনেক বেশি সুন্দর, তো তাদের মধ্যে দেখি কথাবার্তা বা তাদের মধ্যে সেই জিনিসটাই এখন এখনকার জেনারেশনে বেশি, কে কতটা কাকে দিতে পেরেছে, নিজেদের মধ্যে গভীরতার ব্যাপারটা কিন্তু অনেক হারিয়ে ফেলে। কিংবা কে কার গার্লফ্রেন্ড কত সুন্দর, একদমই তাই, কতটা কত সুন্দর, smart। কার হাতে কত ভালো অ্যান্ড্রয়েড ফোন বা কত কিছু, এই জিনিসের উপর এতটা ফোকাস হয়েছে যে নিজেদের ভালোবাসা বা নিজেদের গভীরতাটা আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। মানে বৃষ্টি ভিজতে ভালোবাসো? ভীষণ। বর্ষার বৃষ্টি আসবে আর আমাকে তুমি দেখলে, যে হট করে যদি তুমি আসো কখনো, তুমি দেখবে শর্মিষ্ঠা একদম বৃষ্টিতে নাচা গানা রিলস নিয়ে আজ আমি শর্মিষ্ঠার কাছে এসেছি। শর্মিষ্ঠা একজন মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান, ডায়েটিশিয়ানও বলতে পারি। ও আমাকে ডায়েট চার্টও দিয়ে দিচ্ছিল, ডায়েটিশিয়ানও বলতে পারি ওকে। তো আজ যখন আমি ওর কাছে এসেছি, আমি কিন্তু এই চান্সটা আজকে ছাড়বো না। আমি কিন্তু ওর কাছ থেকে অনেকগুলো টিপস নেব। দেখো, প্রথমত আমাদের যা গরম পড়ছে বা এখন যা গরম, প্রথমত সবাইকে বলবো ছাতা সানগ্লাস তো নেবেই, তার সাথে এক বোতল জল তুমি নেবে, একটা বরফ নেবে, বরফ নিয়ে ডাইরেক্ট দেবে না, একটা কটন রুমালে এসে ভালো করে সেটাকে ফুল ফেসে তুমি হালকা হালকা করে বুলিয়ে সেটাকে তুমি 5 মিনিট রেখে দাও। ঠিক আছে, 5 মিনিট রেখে তারপরে তুমি 5-10 মিনিট পরে একটুখানি লেবু আর একটুখানি জল সেটা তুমি গুলে খেয়ে নাও। আমার মনে হবে তুমি এটা ভীষণ রিফ্রেশ লাগবে। এবং প্রত্যেক সময় যখন তোমরা স্নান করবে না, আমি সবাইকেই বলছি, স্নানের জলে তোমরা একটা লেবু যদি পারো দিয়ে তোমরা যদি স্নান করো, দেখবে তোমাদের সারা দিনের যে এত এনার্জিটা নষ্ট হয়ে যায় বা ক্লান্ত লাগে না, সেটা একদম রিফ্রেশ হয়ে যায়। সপ্তাহে 2 দিন এটা ব্যবহার করো। এবার ওর মধ্যে তুমি একটু এভিয়ন 400 বা একটু অ্যালোভেরা জেল আর একটু টক দই মিক্সড করে তুমি প্যাক হিসেবে মেখে দাও ফেসে বা তোমার হাতে টাতে যেখানে ট্যান পড়েছে, তাহলে দেখবে তোমার আস্তে আস্তে যে ট্যানটা পড়েছে সেটা অনেকটা রিমুভ হয়ে যাবে এবং নতুন করে ট্যানটাও করতে দেবে না। এই যে ভালো থাকার সবসময় বেস্ট যে উপায়টা সেটা হচ্ছে আমাদের মনের ভেতরটা, তাই না? মনের ভেতরটা থেকে দেখো আমাদের দুঃখ কষ্ট হাজার রকম আছে, সেটা কেউ কোনোদিনও বন্ধ করতে পারবে না এবং হবে না, সেটা বলতেও পারবো না। তো যতই হোক না কেন সেটা থেকে পেরিয়ে যদি আমরা একটু আনন্দে থাকি, একটু ফুর্তিতে থাকি, একটু হই হুল্লা করি, যেটা তোমাকে বললাম, তাহলে যদি ভেতর থেকে মনটা ভালো থাকে দেখবে বাইরে গ্লোটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এত মেকআপ টেকআপের দরকারই হবে না। আর ঘুমটা নিয়ে বলো। ঘুমটা তো অতি অবশ্যই দরকার। আমাদের এই মোবাইলের এটা পড়ে না, মানে এখন মোবাইলের যে জগতে ঘুমটা কমে গেছে, মোবাইলটা দেখা বেশি হয়। তো চেষ্টা করবে প্রত্যেক দিন রাত্রেবেলা যখন শোবে তখন কোনো একটা ভালো অ্যালোভেরা জেল, বা আমাদের এখন অনেকেই আইয়ের যে আন্ডার আই জেল বেরিয়েছে, যেটা তোমার পাফিনেস বা তোমার ডার্ক সার্কেলের জন্য, সেটা দিয়ে একটু মাসাজ করে একেবারে শুয়ে পড়বে, আর কিন্তু মোবাইল দেখবে না। আর তারপরে একটা সলিড ঘুম দাও। ঠিক আছে, অবশ্যই ঘুমটা তো অবশ্যই দরকার।
খাবার ব্যাপারে কি বলবে? লিকুইড? লিকুইড তো জুস তো আমি সবসময় বলি জুস খাও বেশি করে, তারপরে তোমার যেটা হয় মানে ফ্রুট জুস ছাড়াও তোমার লেবু, নুন আর জল, যেটা তোমরা আমি সবসময় বলি এটা খাওয়াটা খুবই প্রয়োজন। সকালবেলা উঠে যদি লেবুর জল নাও খেতে পারো, একটু হানি মানে মধুটা ভালো, মধু যেটা তোমাদের বাড়িতে রয়েছে সেটার সঙ্গে কিচ্ছু মেশাতে হবে না, শুধু সকালবেলা উঠে উষ্ণ গরম জলে মধু দিয়ে জলটা খাও। যাই লাঞ্চ করো না কেন টক দইটা অবশ্যই তুমি খাবে। তো যেটা স্কিপ করে গেছি মেডিটেশন। আমার এখানে যারা আছে তারা জানে আমি এভরিডে আমি একদম স্কিপ করি না মেডিটেশন বা যোগা। একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমাদের সকলেরই করা দরকার, যেটা আমাদের ভীষণ কুড়েমি লাগে, করবো না ছেড়ে দিই, কালকে করবো, এই কাল তো কালই হয়ে যাবে, এটা তোমাকে করতেই হবে। ভালো থাকার সহজ উপায়। আমি আর একটা সুস্থ থাকার তোমাদের ভালো টিপস দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের মনের মধ্যে যে কাজটাই তোমাদের ভালো লাগুক না কেন, যে কাজটাই তোমরা পছন্দ করে থাকো না কেন, সেই কাজটা নিয়ে একটু এগিয়ে চলার চেষ্টা করো। দেখবে যে কাজে থাকলে কিন্তু তোমাদের মানে মনের দিক থেকে যেটা তোমরা একদম সুস্থ থাকবেই থাকবে 100%। আমি তোমাকে বললাম তোমাদের যে তোমরা সুস্থ থাকার জন্য তোমরা কাজ নিয়ে থাকো, ব্যস্ততার মধ্যে থাকো, কাজের ব্যস্ততা যতই থাকুক, যতই কষ্ট হোক না কেন, সারাদিনের পরে কিন্তু সেটাই তোমার রাতের ঘুমটা তোমাকে আরো গভীর করে দেবে।